তো তারা মাতৃভাষায় লিখেও সেটারও তো সাইটেশন পাচ্ছে। চীন, জাপান, আপনি পান না কেন? তারেক রহমান যেগুলো করছেন এগুলোই ছিল খুব স্বাভাবিক একজন নেতার আচরণ। বাট দুঃখ হচ্ছে আমরা 40 বছর পরে এই স্বাভাবিকত্ব দেখে অনেক খুশি হয়ে যাচ্ছি। সে তো নেতা, তার ট্যাক্সি চালানোর দরকারটা কি? যখন ইলেকশন করেছে সে তখন পার্ট টাইম জব করেছে, সে তখন মনে করে নেই এখন আমার জব করার দরকার নাই। আমাদের তরুণদের কাছে দেশ পরিবর্তনের আকাঙ্ক্ষার চেয়ে, জন আকাঙ্ক্ষার চেয়ে ক্ষমতার পালা বদল অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে। একটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আপনি আমাদের আলোচ্য বিষয় শুনলেন। প্রতিষ্ঠানগুলো যে ফ্রাজিল হয়ে গেছে বাংলাদেশে, এটি নিয়ে কথা বলছিলেন। এর কি সমাধান কি, আসলে কিভাবে মেরামত করা যেতে পারে? দেখেন, ওই যে 3টা প্রতিষ্ঠান ইমিডিয়েটলি, এর মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে বিচার বিভাগ। আচ্ছা, মানে বিচার বিভাগকে এখানে আমি আরেকটা সংকটও বলি। আমাদের কি হয়, বিভিন্ন যে ল হয়, লগুলো দেখবেন নির্বাহী আদেশে হওয়া অথবা সংসদ পার্লামেন্টারি আদেশে হওয়া। কিন্তু আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, এমনকি পাকিস্তানেও এবং ইন্ডিয়াতেও বলেন, এই সাবকন্টিনেন্টে এইসব, এখানে স্টেট ভার্সাস অমুক এইভাবে কিন্তু ল বা অধ্যাদেশ জারি হয়। আমরা কিন্তু এই প্র্যাকটিসটাতেই ঢুকতে পারিনি। তার কারণ কি, ওই যে আমাদের যে প্রিসেট মাইন্ড, যে এটা তো করে কোনো লাভ নেই এবং প্রচুর ব্যয়বহুল, অনেক জটিল, কঠিন ইত্যাদি ইত্যাদি। আমি যেটা মনে করি, বিচার বিভাগকে কিছু সময়ের জন্য হলেও কিছু ইস্যু পলিটিক্যাল থেকে সরে এসে জনবান্ধব যে পলিসি রিলেটেড বিষয়গুলো আছে, যেটা কিন্তু আমি জনকল্যাণ রাষ্ট্র, সেই জায়গাগুলোতে বিচার বিভাগের এই সিদ্ধান্তগুলো নিতে দেওয়া উচিত। এটা একটা চর্চা শুরু হবে তখন, বুঝছেন? যেমন মনে করেন, আপনি বলেন দায়িত্ব অবহেলার কারণে কত কত মেডিকেল প্রতিষ্ঠানে মানুষ মারা যায়, এর কত কেস আপনাকে দেওয়া সম্ভব? একটি আইনের মানে বিচার হয়েছে, একটি হয় না। এবং যদি আপনি কারো বিচার করতে যান, আপনি দেখবেন কিন্তু পুরো মেডিকেল স্ট্রাইক করে দিয়েছে ডাক্তার সাহেবরা। অনেক জায়গায় আমরা এরকম দেখি। তারপর যে মেডিকেল টেকনিশিয়ান আছে বা অন্যান্য যারা আছেন, আপনি তার কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করবেন, কথা বলবেন, বা আপনি যে মামলার কথা বলেন এটি করবেন, তারা কিন্তু স্ট্রাইক করে বসে থাকবে, পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে জিম্মি করে ফেলে। আমরা কিন্তু অতীতে এগুলো দেখেছি। আচ্ছা, এই যে আপনি বললেন পুরো স্বাস্থ্য ব্যবস্থা, আপনাকে ওই মেডিকেল বোর্ডের মধ্যেও ইন্টারনাল ডিসিশনও নেওয়া যেতে পারে। আচ্ছা, তাই নয় কি? একটা থাকে স্টেট কর্তৃক, আপনি রেজিস্ট্রেশন বাতিল করেন ডাক্তারের, আপনি করবেন না। আপনি এমন কোনো বোর্ড তৈরি করেন যে বোর্ড আপনার রেজিস্ট্রেশন বাতিল করে দিলে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। এই বোর্ডটা আপনি সরকার থেকে তৈরি করে দিক, বিচার বিভাগ তৈরি করে দিক, কারণ বিচারিক প্রক্রিয়াতে তো আপনি মেডিকেল বুঝবেন। এটি এমন এক রাষ্ট্র, এই চিকিৎসার কথা উঠেছে, ওদিন দেখলাম যে একজন 8 পাস লোক, তিনি তিনি অপারেট করছেন, যমুনা টেলিভিশনে দেখাচ্ছিল, তিনি হাসপাতাল চালাচ্ছেন এবং তিনি অপারেশন সব কিছু করছেন। তিনি একটা অদ্ভুত রাষ্ট্র। এগুলো কেন দেখে না কেন? কারণ আপনার রাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠানে, রাষ্ট্রের সব হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। এদেশের শিক্ষা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এদেশের চিকিৎসা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এদেশের কোড অ্যান্ড কোড যারা এনজিও বলেন বা উন্নয়নমূলক, সকলে ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষার কথা আপনি বললেন, আমরা দেখেছি বা এখন দেখছি যে সেখানেও মেডিকেলের মতো যাদের বাবা মার সামর্থ্য আছে, তারা কিন্তু সবাই বিদেশ চলে যেতে চায়, বিদেশি ইউনিভার্সিটিতে পড়তে চায়। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, মানে এটি আপনার চোখে পড়েছে। এটি কেন হচ্ছে আসলে? কারণ এটা বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জি, আমি কখনো মনে করি না যে বিদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠান নাই। বিদেশে প্রচুর বিশ্ববিদ্যালয় শিক্ষাকে তারা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই তৈরি করেছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এটাকে তারা তৈরি করতে পেরেছে বিকজ দে হ্যাভ দ্য ক্যাপিটাল। আপনি যদি বলেন যে আমাদের ছেলেপেলেরা পড়ার জন্য বিদেশ যায়, আমি আপনার সাথে ডিসএগ্রি করব। আমাদের যে ছেলেপেলেরা পড়ার জন্য যাচ্ছে, তারা বেসিক্যালি পিআর হওয়ার একটা মাধ্যম হিসেবে ওই পড়াটাকে একটা প্যাথওয়ে হিসেবে গ্রহণ করছে। আচ্ছা আচ্ছা। সো আমি কি আমার কথাটা বুঝতে পেরেছি? খুব কম মানুষকে আমি দেখি, আমি নিজে তো পড়ে ফেরত এসেছি, আমি এমন কোনো মানুষ পাইনি যে আমাকে প্রশ্ন করেনি তুমি ফিরেছো কেন। আচ্ছা আচ্ছা, এমন কাউকে পাইনি যে আমাকে প্রশ্নটা করেনি যে আমি ফিরে, ওয়াই আই ব্যাক উইদাউট হ্যাভিং এনিথিং, কেন আমি ফিরলাম।
এবং আমি ওই সময় আমার ওই দিনও আমাকে প্রশ্ন করেছিল, আর ইউ শিওর রেজওয়ানা ইউ ওয়ান্ট টু গো ব্যাক? তখন আমি বলেছিলাম, দেখো তোমার রাষ্ট্রে না আমার মতো অনেক রেজওয়ানা আছে, কিন্তু আমি যে দেশটা থেকে আছি ওখানে আমার মতো লোক নাই, আমি একটু দিয়ে আসি। কারণ ওই যে রিক্সা চালক, ওই রিক্সা চালকের 10 টাকাতে আমি পড়ছি, বুঝছো, কিছু দিয়ে আসি। তা আমি এসছিলাম সেই জায়গা থেকে, কিন্তু এই গত 2-3 বছর পরে আমিও কি হতাশ হই না? ফেরার পর আপনার অভিজ্ঞতা কেমন একটু শুনি। অভিজ্ঞতা তো ওই অর্থে মোটেও, ওই যে বললাম না, সুখকর কোনো অভিজ্ঞতা তো আমি খুঁজে পাচ্ছি না। ফেরার পর আমার অভিজ্ঞতা এই যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের লোকজন আমাকে আমার গবেষণা কাজ, কি নিয়ে কাজ করেছি সেটা বলার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারা তো আমাকে অনেক বেশি মূল্যায়ন করে ডাকে। এই সুযোগে জানিয়ে রাখি, আপনি তো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি আইইউআই ইউনিভার্সিটি থেকে আপনি একটি বক্তৃতা দেওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা দেখলাম গণমাধ্যমে। তো এটা তো খুব ভালো খবর। সুতরাং দেশে যদি আপনাকে মূল্যায়ন নাও করে, বিদেশ তো করছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয় আপনাকে স্বীকৃতি দিচ্ছে। আমরা আশা করতে চাই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো আপনার কি বলে এগুলো স্বীকৃতি দেবে, আপনার যে ভালো কাজ, আপনার ভালো পড়াশোনা, ভালো ডিগ্রি, আমরা সেটি প্রত্যাশা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, অ্যাটলিস্ট প্রত্যাশা করার জন্য ধন্যবাদ। তার কারণ হচ্ছে এটা খুব দুঃখজনক আর কি, মানে আমরা যে, এবং আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রচুর আমাদের অনেক গুড হার্টেড দেশপ্রেমিক মানুষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। দে রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং গুড। আমরা কিছু করতে চাই, হ্যাঁ আমাদের সীমাবদ্ধতাও আছে, আমরা তো পলিটিক্যাল না বা ওইভাবে হয় নাই, মনে করেন আমরা তো পড়াশোনাটা পারি, কিন্তু আমরা যেটা পারি সেই কাজটাকে আমাদের দিয়ে করানো হয়েছে কিনা এটা একটা প্রশ্ন, বা করতে চাই কিনা, শুনতে চাই কিনা। এই যে আমি আপনাকে বললাম যে একটা বিশেষায়িত জ্ঞান নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি পেলেও কখনো আজ পর্যন্ত বাংলাদেশ সরকার, তার পলিসি মেকিং, আমি যেহেতু হিজড়াদের নিয়ে কাজ করেছি, তাদের নিয়ে অনেক উন্নয়নমূলক আছে, অথবা মনে করেন কোনো বিশ্ববিদ্যালয় যে আচ্ছা কি হয়েছে একটু শুনি তো, এই চর্চাটাই মিসিং। আমি কিন্তু আপনার কাছে পয়সা চাচ্ছি না, আমি কিন্তু ফ্রি অফ কস্ট আপনার সাথে আমার লব্ধ জ্ঞানটাকে দেশকে সার্ভ করতে চাচ্ছি, মূল উদ্দেশ্য সেটা। এখনো বলছি ফ্রি অফ কস্ট, ঠিক আছে? যেমন মনে করেন উত্তরবঙ্গের, হ্যাঁ উত্তরবঙ্গের প্রাথমিক স্কুলগুলোতে আমি অলমোস্ট নীলফামারী, ভুরঙ্গমারী, যেখানে ফালানিকে মারা হয়েছে সেই সকল স্কুলে সশরীরে যেয়ে দেখে আসছি আসলে সংকটটা কোথায়। হ্যাঁ আমি কিন্তু দেখে আসছি, কিন্তু শুনবে কে? আমার কাছে তথ্য আছে, শুনবে কে? আমি তো পয়সা চাচ্ছি না, আমি আপনার কাছে পয়সা চাচ্ছি না, আমি আপনার কাছে পদ চাচ্ছি না, আমি আপনার কাছে শুধু এতটুকু চাচ্ছি আপনি আমার কথাটুকু শুনে যদি আপনার কোনো কাজে লাগে আপনি সেটা করেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি সদ্য দেখেছেন যে ক্লাস 1-এ ভর্তি পরীক্ষার যেটা আলাপটা দেখেছেন নিশ্চয়ই, খুব দুঃখজনক। আমি জানি যে মন্ত্রী মহোদয় এটা কেন বলেছেন, অনুমান করতে পারি উনি হয়তো যে পড়াশোনা হচ্ছে না সেই জায়গা থেকে বলেছেন, কিন্তু বিশ্বাস করেন পৃথিবীতে এই প্রসেসটা এখন চলে না। এলাকা ক্লাস 1-এ তো ধরুন যে ভর্তি, উনি যেটা বললেন যে পরীক্ষা দিয়ে যেতে হবে, ক্লাস 1-এ তো তার কারো মেধার, আমার মনে হয় কার মেধা কতটুকু সেটি জাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। অন্যান্য ক্লাসে ধরুন ক্লাস 6-এ, তারপর ক্লাস 9-এ এগুলো হতে পারে, ওকে তাও মেনে নিলাম, কিন্তু ক্লাস 1-এ এটি কি হওয়ার সুযোগ আছে? এগুলো তো আবার কোচিং সেন্টারকে উৎসাহিত করা, তারপরে আর ক্লাস 1-এর এই যে ভর্তি হওয়ার প্রতিযোগিতা, এটি তো স্টুডেন্টরা করে না, এটি করে বাবা মা, এবং পুরো দেশে একটা কি বলা যায় ক্যাওয়াটিক সিচুয়েশন সৃষ্টি হয়ে যায়, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তো ক্লাস 1-এ আপনি যেহেতু প্রসঙ্গটি তুলেন, আমি বললাম এই যে ক্লাস 1-এও পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে, এটি কিভাবে দেখছেন আপনি একজন শিক্ষক হিসেবে? এই যে আমি আপনাকে, এই যে যেহেতু আমি এই কাজগুলোর সাথে একটু যুক্ত, হ্যাঁ আমি কিন্তু অনুমান করি, আমি তো আর মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করি না, আমার ধারণা উনি এরকম একটা সিদ্ধান্ত কেন বললেন। আপনি দেখবেন যে আমাদের নতুন সাংসদ আরও নতুন তরুণদের মধ্যে তারাও এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু কেন উনি বললেন? ওনাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বিকজ তারা তরুণ, তারা অনেক কিছুই বলেন, অনেক জায়গায় অনেক ধরনের কথা বলেন, কিন্তু আপনি খেয়াল করবেন আমার ধারণা ওই যে লটারি পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে, এবং ওখানে অনেক লবিংও হয় লটারির নামে। হতে পারে ওই চ্যাপ্টার একটা স্কেপ রোড হিসেবে উনি এই বক্তব্য দিয়েছেন হাইপোথেটিক্যালি, যেহেতু আমি জানি না, বিকজ এই অভিযোগটা সত্য। তিনি কিন্তু খুব আন্তরিক শিক্ষা ব্যবস্থার সংস্কার, ওই যে বললাম উনি আন্তরিক হতেই পারেন, কিন্তু ওই যে বলছে আমরা যারা
মানে দেখে এসছি ভাই, আপনি কিচ্ছু না, আপনি 5টা মিনিট 10টা মিনিট শুধু শোনেন, জি আর তো কিছু চাচ্ছি না আপনার কাছে। জি 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 এই জন্য আমি কেন বলছি, এইটা না, এই সিন্ডিকেটটা কিভাবে কাজ করে জানেন? আপনি এই যে নতুন যে কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক ধরনের থাকতে পারে, অনেক কিছুই কিন্তু অনেক পজিটিভ, কিন্তু আমি একটা কথা বলি, ধরেন একটা বিশাল বেকার জনগোষ্ঠী আপনার এই কোচিং ব্যবসার সাথে যুক্ত, নিঃসন্দেহে এবং এটা কিন্তু বিশাল পরিমাণে, বিশাল, অনেক, এটা অত্যন্ত বিশাল। সমস্যা যেটা হয়েছে, আমাদের যিনি মন্ত্রী মহোদয় আছেন, তিনি ওই যদি 2000 সালের ওই সময়টাতে ফেরত যান, ওই সময়ে এই সংখ্যা এত বিশাল ছিল না। আচ্ছা আচ্ছা, ওই সময় এই সংখ্যাটা ছিল ছোট। জি ওই সময় এই কোচিং এর গুলা চালাতে হচ্ছে স্কুলের শিক্ষকরা, জি জি জি, হ্যাঁ, এক্সট্রা ইনকাম সূত্রে। কিন্তু এখনের আপডেটটা বলি, স্কুলের শিক্ষকদের থেকেও 3 গুণ 4 গুণ বেশি এখানে একটা বিশাল গ্রুপ অফ পিপল যুক্ত হয়েছে। সেই বিশাল গ্রুপ অফ পিপল, তাহারা আপনার স্টুডেন্টকে বাধ্য বেসিক্যালি করে শিক্ষিত বেকার তৈরি হয়েছে। এবং রাষ্ট্র কি মনে করেছে, তৎকালীন রাষ্ট্র জায়গাটা হচ্ছে, আমি তো বেকার সমস্যার সমাধান করতে পারতেছি না, সে তো আমাকে ঝামেলা করতেছে না, যাও যাও তুমি তোমার মতো করে ফেলো। যেমন মাঝে মাঝে আমি আপনাকে এটা বলি, ইভেন শিক্ষকও, ধরেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার ইনকাম, আমার বেতন কিন্তু খুব খুব সামান্য, সত্যিকার অর্থে আমি যদি কম্পেয়ার বলি এই পুরো সাউথ এশিয়াতে, আপনার ইভেন আমার থেকে নেপাল দ্বীপের শিক্ষকের বেতনও বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এতটাই লো রেঞ্জের। তো এখন আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, বাংলাদেশের অন্যতম নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, জি জি, এতে আমি পড়ানোতে আমি আনন্দ বোধ করি, কিন্তু এই যে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, এতে আমি অত্যন্ত দুঃখিত। আমি কিন্তু অত্যন্ত দুঃখিত, জি, কারণ আমি খুব, এবং সেখানে খুব আহামরি টাকা নেই, খুব সামান্য কিছু টাকা আছে, কিন্তু আপনাকে ওটা বাধ্য হয়ে পড়াতে হয়। পড়াতে আমি বাধ্য। আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনুমতি নিয়ে পড়াই, এই জন্যই কথাটা বলছি যে আমি তো মানুষের, কিন্তু আমি অত্যন্ত লজ্জিত যে আমি এটা পড়াতে বাধ্য হচ্ছি। তার কারণ কি, এখন মানুষ বলবে যে কেন আপনি এত টাকা পান, এত দিয়ে চলতে পারেন। এখন ওই যে আমার তো আবার কিছু লোভ আছে, সেই লোভটা কি, ওই যে ভাই আমি আপনাকে বললাম আমি বুরুঙ্গমারি গিয়েছি, নীলফামারি গিয়েছি, ওগুলো তো ভাই আমি আমার পকেটের টাকা খরচ করে গিয়েছি, আমার তো জ্ঞানের প্রতি একটু লোভ আছে। এখন ওটা আমি কিভাবে করব? পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন ইউজিসি, হ্যাঁ, এই যে আমি কনফারেন্সে যাব, একটা কনফারেন্সের ইনভাইটেশন পাওয়াটা কিন্তু অনেক প্রেস্টিজিয়াস, কারণ এটা কম্পিটিশন করে পেতে হয়। জি জি, আমার বিশ্ববিদ্যালয়তে এই জন্য আমাকে 1 পয়সা দিবে না। না, আপনি পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়কে নেন, দেখেন যে কনফারেন্সে চান্স পাওয়ার পরে সেই টাকাটা তারা দেন কিনা। আপনি বলেন দুঃখ করে একটি বিশ্ববিদ্যালয় মানে র্যাঙ্কিংয়ে নেই, কিভাবে থাকবে? আমি একটু প্রশ্ন করি আপনাকে, থাকবে কিভাবে? জি আপনার কোনো ইন্টারন্যাশনাল, আপনার কোনো ডাটাবেস সোর্সের জার্নাল নাই, জি জি জি, আপনার আছে হল, কোটি টাকা দিয়ে আপনি হল বানাইছেন, জি, কারণ হলে আছে টেন্ডার, হলে আছে টেন্ডার, কমিশন আছে, হলে আছে টেন্ডার, হলে লোক ঢুকবে, সেখানে আছেন। আমি তো জানি না আজকে নেচারে কি আপডেট আছে, জি ওইটা আমি পড়বো কি করে, আপনি আমাকে বলেন তো। আমি পাবলিশ করব কি করে? আপনি একটা ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিশ করবেন, সেটার সাইটেশন হবে, শুধু ইংরেজি ভাষা নেই। আজকে ফ্রান্স বলেন, আমি প্যারিসেও গিয়েছি, অ্যামস্টারডামে গিয়েছি, সব কনফারেন্স পারপাসে, এই যেগুলো হচ্ছে পকেটের টাকা, হ্যাঁ, কেউ পে করেনি কিন্তু, ঠিক আছে। তো এখানে তো তারা মাতৃভাষায় লিখেও সেটারও তো সাইটেশন পাচ্ছে। জি, চীন, জাপান, আপনি পান না কেন? আপনি কখনো এখানে ইনভেস্ট করেছেন? আপনার যে শিক্ষকরা, মাঝে মাঝে আমি এটাও ভাবি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা না করে যদি ওই যে কোচিং সেন্টার খুলে আমিও বসাই, আমি অনেক ইনকাম করতে পারবো। তো এখন আমাদের চিন্তার প্যাটার্নটা হচ্ছে এরকম। এই দেশটাকে বদলাতে, আমরা তো অনেক সংকটের কথা বললাম, কিন্তু দেশটাকে তো বদলাতে হবে। আপনি, আমি, আমাদের সন্তানরা কিন্তু এদেশেই থাকতে চাই, তো তাদের জন্য তো একটা বাসযোগ্য জায়গা করতে হবে। তো আমাদের তো নতুন পার্লামেন্ট হলো, আমরা তো জানি যে তারা এইসব পলিসি মেকার, তারা কিভাবে অ্যাক্ট করতে পারে, আপনার এক্সপেকটেশন কি? কারণ আমরা কিন্তু ধরুন মহান মুক্তিযুদ্ধের যে আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের সেই প্রত্যাশা পূরণ কিন্তু হয়নি। আপনি একটু আগে বলেছেন যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম, ৭২-এর পরে এসে বাকশাল করে গণতন্ত্র হত্যা করা হলো, তারপর ৯০-এর আন্দোলন করেছি আমরা, আমিও সেই আন্দোলনে একজন সামান্য যোদ্ধা ছিলাম। ৯০-এর পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশের গণতন্ত্র খুব সুন্দরভাবে সামনের দিকে এগোবে, কিন্তু আমরা কিন্তু হতাশ হয়েছি। তারপর ২৪-এর আন্দোলন দেখলাম,
24 আন্দোলনের পরে আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে তরুণ বন্ধুরা, আমরা ভেবেছিলাম তারা দেশকে সঠিক দিকে নিতে পারবে, কিন্তু আমরা কি দেখলাম, আমাদের একজন উপদেষ্টা সাহেবের একজন এপিএস না পিএস যেন, সে নাকি কয়েকশো কোটি টাকা মালিক হয়েছে কয়েকদিনের মধ্যে। এরকম ঘটনা বহু আছে। চাঁদা এনেছে, আবার আনতে গিয়েছে, তখন পুলিশ ধরেছে। তো এই বাংলাদেশ তো আমরা চাই না। তো এখন দীর্ঘ লড়াইয়ের পরে পার্লামেন্ট গঠিত হয়েছে। আপনি দেখেন যে অধিবেশন শুরু হয়েছে, সরকারি দল বিরোধী দলের মধ্যে উত্তপ্ত হয়েছিল পার্লামেন্ট। আপনি কি মনে করছেন যে এই পার্লামেন্ট সামনের দিকে কতটা কাজ করতে পারবে গণতন্ত্রের অভিযাত্রায়? একটি কি বলে যে সব লোকের বসবাসযোগ্য, ধর্ম বর্ণ নির্বিশেষে কেমন হবে বাংলাদেশ আগামী দিনগুলো? আশা করি তো ভালো, আশাই তো শেষমেশ বাঁচিয়ে রাখে। আর সব কিছু যে অনেক খারাপ আমি সেটা বলবো না। জি হয়েছে কি, খুব স্লো জি। প্রোগ্রেস থাকে না, খুব খুব জি, জি, স্লো। জি। কারণ 71 সালের বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, ঠিক সেই সেই সময়ের কাছাকাছি নামক একটি রাষ্ট্রে আরো ভয়ঙ্কর রকমের নিপীড়ন হয়েছে। আমি ভিয়েতনামের সেই জায়গাগুলোতে গিয়েছি। হ্যাঁ। এই নর্থ ভিয়েতনামে একটি গ্রামও ছিল না হুম। যেখানে আমেরিকানরা জানি, বোম হ্যাঁ। মারেনি, এবং সব শিক্ষা প্রতিষ্ঠান সব ধ্বংস করে ফেলেছিল। বাট এখন কিন্তু তারা দিন অনেক দিন এগিয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি, এবং খুব ডিসিপ্লিন একটি কান্ট্রি হয়েছে। সংকট হচ্ছে ওই জায়গায়। সমসাময়িক সময়ে আপনার থেকে দ্বিগুণ তিনগুণ নিপীড়িত রাষ্ট্র এতখানি অগ্রসর হলো। জি জি জি। আমি কেন পারলাম? এবং তারা কিন্তু 19 বছর লড়াই করেছে আমেরিকার সঙ্গে, 19 ইয়ার্স। এবং আমি বোমার নাম ভুলে গেছি, সকল শস্য ধ্বংস হয়ে যেত। আমি তখন আমার দেশে কাজ করতাম, দৈনিক আমার দেশে। ওখান থেকে গিয়েছিলাম ভিয়েতনামে। স্বাধীনতা 30 বছর তখন ছিল। তো সব কিছু আমাদের ঘুরে ঘুরে দেখিয়েছে, এবং যুদ্ধে যে নৃশংসতা, সেই জাদুঘর আমাদের নিয়ে গেছে, সেগুলো দেখিয়েছে। তারপরেও একটি দেশ পুরো ঘুরে দাঁড়িয়েছে, এবং মানুষের মধ্যে এক ধরনের ডিসিপ্লিন, রাস্তাঘাটে এক ধরনের ডিসিপ্লিন, এবং খুব চমৎকারভাবে স্মুথ একটি দেশ চলছে। বাট আমাদের দেশে কিন্তু সব জায়গায় বিশৃঙ্খলা। এই দেখুন, কালকেও সড়কে কত মানুষ। এখন তো অনেকে, একজন ফেসবুকে পোস্ট দিয়েছে, আমরা ঈদকে আর উৎসব বলতে পারছি না, কত মানুষের প্রাণ গেছে। আপনি দেখুন যে এই একটি বাস নদীতে পড়ে গেছে, এরকম ঘটনা তো অনেক আছে। ধরুন এটাকে অ্যাক্সিডেন্ট ধরলাম কি এটা অ্যাক্সিডেন্টই। এই যে ট্রেন আসে, সেখানে যারা গেটম্যান আছে তারা জানায় না মানুষকে। দেখেছেন ওই দিন যে 12 জন মানুষ মারা গেছে। এগুলো তো মানুষের দায়িত্বহীনতা। এখানেই আমি বলছি যে আমি শুধু একটা জিনিস প্রত্যাশা করব, খুব ভয়ঙ্কর একটা এরর হয়েছে। সেই ভয়ঙ্কর এররটা কি জানেন আপনি? আমার ওই যে আবারও ফিরতে হয় যে আমার শিশু, আমার যে নতুন প্রজন্ম, আমার যে আজকের যে শিশু, সে তো কালকে আমার ভবিষ্যৎ। সম্ভবত 90-এর দশকে নতুন কুড়িতে এটাই ছিল, জিয়াউর রহমানের ওই ছিল যে শিশু আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুর দিকে যেটা আমি ওই জিয়াউর রহমানের প্ল্যানের মধ্যে পেয়েছিলাম, আপনি খেয়াল করে দেখেন, মেজর জিয়াউর রহমান ছাড়া এর পরবর্তীতে, মানে উনার শিশু পার্ক, উনার এটার নাম কি নতুন কুড়ি, উনার যে থিঙ্কটা, ওই সময় কিন্তু নেট নাই, কিন্তু এই যে অনুভব এই অনুভবটা এত জরুরি ছিল, সেই অনুভবটা এখনো খুবই রিলেভেন্ট। আমি যেটা মনে করি, কার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি না, এবং আমি খুব সরি টু সে আমি এটা পাই নাই। মানে আমি কিন্তু একমাত্র জিয়াউর রহমানের, আমার পড়াশোনা যেটা বলে যে উনার যে শিশুকে নিয়ে যে ভাবনা, মানে শিশুর মন, শিশুর বিনোদন, শিশুর বিনোদন। হ্যাঁ, আপনার বাচ্চাটা শেখে কেন যে খালি আমি পয়সা উপার্জন করব? কারণ আপনি তো ওটাই শেখাচ্ছেন। আপনি যে আজকে বলছেন, দেখেন আপনি বলছেন দুর্ঘটনা, আমি একটা লেখা লিখেছি এইটা নিয়ে পত্রিকাতে। এটা দুর্ঘটনা না, এটা খুব আবশ্যিক ঘটনা, এটা অনুমেয় আবশ্যিক ঘটনা। আমি বাংলাদেশ থেকে কত ইকোনমিক্যালি ছোট রাষ্ট্রটা হচ্ছে নেপাল, তাই না? ওখানেও আমি গিয়েছি। তো ওখানে নেপালের বিষয়ে আমরা শুনবো একটু পরে, আমি এই আলোচনা শেষ করে। তো ওখানেও আমি গিয়েছি। তো এখন নেপালে আপনার কি হলো, আমি কিন্তু ইলেকশনের সময় গিয়েছি, খেয়াল করেন, রাস্তা রাত্র বাজে তখন 1:20 বা এরকম কিছু, কেউ নাই রাস্তায়, শুনশান। আমি দেখলাম যে ছেলেটা চালাচ্ছে সে হচ্ছে
ওদের আন্দোলনের একজন যোদ্ধা, হ্যাঁ, জি, জি। সে পার্ট টাইম ট্যাক্সি চালায়। আমি দেখলাম ট্রাফিক সিগন্যাল নামলো, সে ওখানে থামলো, কেউ রাস্তায় নাই, কোনো কিন্তু মানুষ নেই, কিন্তু মানুষ নাই, যানবাহন নাই, কুকুর বিড়ালও নাই। এটা বাংলাদেশে ভাবা যায়? এক্স্যাক্টলি, ভাবা যায়। ভাবতে পারেননি, তার কারণ আমি তো মনে করি এই শিক্ষা মন্ত্রণালয় অনেক কিছু করার আছে। শিশুদের মধ্যে আপনি তাদেরকে দিয়ে ভলেন্টারিলি ব্যবস্থাপনা করা শেখান, ভলেন্টিয়ার হওয়ার যে ব্যাপারটা, যে আমি স্বেচ্ছাশ্রম দিতে চাই। আপনার ঢাকা এটি আমরা শহরে কিন্তু কিছুদিন দেখেছিলাম 24শে আন্দোলনের পরে, আপনার আপনার মনে ছিল, পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ট্রাফিকের যেটা ট্রাফিক করেছে এবং রাস্তাঘাট পরিষ্কার করেছে, আমি হ্যাঁ, হ্যাঁ। কয়েকদিন হ্যাঁ, দেখেছি। রাস্তাঘাট পরিষ্কার করেছে। আপনি জাপান দেখেন, জি। আমি কথা সব বলছি, জাপানে কিন্তু প্রাথমিক স্কুলে কিছু পড়ায় না, খালি ম্যানার এবং এটিকেট শেখায়। আচ্ছা আচ্ছা। এমনকি নিজের খাবার দাবার, লাইফ স্কিল শেখায়, লাইফ স্কিল শেখায়, মূলত লাইফ স্কিল শেখায়। এখন আমার যে বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আপনি জানেন ঢাকা শহরের দামি দামি স্কুলে, যেহেতু আমার নিজেরও বাচ্চা আছে, দামি দামি বলতে আমি বলছি নামি দামি, কোড অ্যান্ড কোড, আপনি এক নামে চিনবেন, সেই স্কুলের বাচ্চাকে, আমার বাচ্চা যখন আমি ভর্তি করলাম বা করতে চাইলাম, দেখি যে সে ময়লা কই ফেলাবে খুঁজতেছে, জি। বাট সেটারই নাই, ডাস্টবিন নেই। ডাস্টবিন নাই স্কুলের ভিতরে। কি শিখালেন, কি শিখালেন? সেটাই। অথচ আপনার শেখানোর কথা এখন কোন ময়লা কোন ডাস্টবিনে ফেলাবেন, কোন রঙের ডাস্টবিনে ফেলাবেন, তাই না? ইয়েস। আপনি এটা শেখাচ্ছেন না। আপনি মনে করছেন এটা এগুলো করে কি হবে? ট্রাস্ট মি, এগুলো করে ওই যে বড় গাছের ফল সময়ে নেয় বেশি, এটা তো আপনি জি। সাথে সাথে পাবেন না। আপনি কিছু, আমি গতদিন দেখাচ্ছিলাম, এটাও আমি বলি, রাষ্ট্রপতির গাড়ি, অ্যাম্বুলেন্স, তারপরে হচ্ছে একটা ফায়ার সার্ভিস, জি। আর একটা পুলিশের গাড়ির একটাই আসছে যে কোন গাড়িটা আগে যাবে। তা আমি আমার বাচ্চাটাকে দেখাচ্ছি, তো সে প্রথমেই বলতেছে, সে বাচ্চাটা কিন্তু অনেক ছোট, ক্লাস 2-তে পড়া, ওই যে আমার গড়ে তোলা। সে বলছে যে অ্যাম্বুলেন্স, আগে যাওয়া উচিত। ফায়ার সার্ভিস সব সময় ডিফারেন্ট রুটে যায়, ও আচ্ছা আচ্ছা। বিকজ তার জন্য কোনো লাইন থাকে না, সে যে কোনো লাইনে যেতে পারে, জি 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 জি। যে কোনো লাইনে যেতে পারে, কারণ তাকে দ্রুত যেতে হবে যে কোনো এটা জায়গায়। ল, সে এটাই বলছে, এটা ল। রাষ্ট্রপতি তার লাইনে যাবে। সো দিস ফটো ইজ এ ফেক। আচ্ছা আচ্ছা। সো এটা ছোট। শার্প পিপল ইজ ইন হিয়ার, আপনি সেটাকে ব্যবহার করতে পারছেন না। জি জি আপনি এই বাচ্চাগুলাকে আপনার তৈরি করতে হবে। জি। দেখেন, বিএনপি নির্বাচনের আগে একটি ঘোষণা করেছিল, ওয়ান ট্যাব সামথিং, এরকম একটা পলিসি। ওয়ান ট্যাব মানে প্রত্যেক স্কুলের শিক্ষকদেরকে একটা ট্যাব দেওয়া হবে, এই টাইপের কিছু আচ্ছা একটা আচ্ছা আচ্ছা। দেখেছি। হ্যাঁ, পপুলিস্ট অ্যাপ্রোচে ভালো, কিন্তু প্রায়োগিক অর্থে ভীষণ দুর্বল। আচ্ছা আচ্ছা। পপুলিস্ট অর্থে আমার একটা ট্যাব আছে, এই পর্যন্তই থাকবে। প্রায়োগিকতা কি জানেন? না, এটা তো ব্যবহার থাকতে হবে, না হলে। প্রায়োগিকতা হচ্ছে ওয়ান ট্যাব নট ফর দ্য টিচার। প্রায়োগিকতা হচ্ছে ইনস্টল পার্টিকুলার ট্যাব অর টিভি টু ইচ অ্যান্ড এভরি ক্লাসরুম স্কুলের। কেন আমি বলছি? কারণ স্কুলের বাচ্চাগুলোকে তো আপনার ওটা শিখাতে হবে, জি জি প্রোগ্রামিং শিখাতে হবে। জি জি জি। মানে আপনি কিছু কিছু পরিকল্পনা নিতে পারেন শর্ট। জি। ওয়ান ট্যাব পলিসি ইজ ভেরি গুড যখন আপনি অনলাইন ক্লাস নেন। হাওর অঞ্চলের জন্য ওয়ান ট্যাব পলিসি ভেরি গুড। আচ্ছা আচ্ছা। হাওর, যেখানে স্টুডেন্ট আমার আসতে পারতেছে না, জি জি বাড়িতে বসে ক্লাস নেয়, তাদের জন্য ভেরি গুড, কিন্তু সবার জন্য এটা প্রয়োজন নাই। জি জি জি। এই যে বিষয়গুলা, এইগুলা ছোট ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এফেক্টিভ বিষয়, এগুলোকে আপনার নিশ্চয়ই। আনতে হবে। তা না হলে আপনি যে বলছেন হতাশ হব না, আমি এটাই বলবো, গণতান্ত্রিক চর্চাতে এখনো সময় আছে। আসলে কি জানেন, আমাদের একজন সত্যিকার অর্থে এমন একজন নেতা প্রয়োজন। স্টেটসম্যান। হ্যাঁ, আমার এমন একটা নেতা যে প্রয়োজন, একটু আগে জিয়াউর রহমান সাহেবের কথা বললেন, Yes, যার ভিশন আছে, ভিশনারি ছিলেন। ভিশনারি হতে হবে। তার ছেলের যে 1 মাসের কর্মকাণ্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটি আপনার কেমন মনে হচ্ছে? স্টার্টিংটা কেমন? যেমন আমি যে পজিটিভ দিক বলতে চাই, তিনি কিন্তু অনেকগুলো কাজ শুরু করেছেন। যেমন তিনি নির্বাচনী ইশতেহারে তার ছিল যে আমি ফ্যামিলি কার্ড চালু করব, কারণ বাস্তবতা হচ্ছে দেশে কিন্তু অধিকাংশ মানুষ দরিদ্র। সেটি কিন্তু আপনার হাতেও কালি আছে দেখলাম, আমার হাতেও কালি আছে। কালি ওঠার আগে
তিনি শুরু করেছেন। কিন্তু বাংলাদেশের কালচার হচ্ছে নির্বাচনে আগে আমরা কিন্তু অনেক কথা বলি, অনেক প্রতিশ্রুতি দেই, এই করব সেই করব, কিন্তু আমরা কিন্তু করি না। তিনি কিন্তু অলরেডি শুরু করেছেন। তারপর ধরুন কৃষি কার্ড, যেটা কৃষি কার্ডও কিন্তু তিনি বলছেন এই মাসের মধ্যে চালু করবেন, আগামী মাসে। যে তারপরে খাল কাটা যে কর্মসূচি, সেটি কিন্তু তিনি বলেছে, যেটি অলরেডি কিন্তু তিনি শুরু করেছেন। বড় কয়েকটি কাজ কিন্তু তিনি অলরেডি করেছেন, এবং তার প্রশাসন চালানোর ক্ষেত্রে কিছু নতুন নতুন দিক আছে। যেমন দেখবেন যে তিনি যে একটা অফিস নিয়ম করেছেন যে 9টায় সবাইকে অফিসে আসতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংস্কৃতি কেমন, যাদের একটু ক্ষমতা আছে তারা যখন তখন অফিসে যায়, মানুষ ঘোরে। বাট প্রধানমন্ত্রী যদি 9টায় অফিসে আসেন, তাহলে অন্যরা কিন্তু না আসে পারবেন না। এবং এই চিত্র কিন্তু শুধু ঢাকায় না, আমাদের তো 300 আসনে এমপি রয়েছেন, যেহেতু প্রধানমন্ত্রী এটা করেন, এমপি সাহেবরাও তাদের এলাকায় এই নিয়ম চালু করেছেন যে 9টার মধ্যে অফিসে আসতে হবে। তো আমি যে প্রশ্ন আপনাকে করেছিলাম, এই যে অ্যাক্টিভিটিসগুলো, আর তার কিছু মানবিক দিকও আমরা দেখি, সাধারণ মানুষের মিশে যাওয়া। তারপর ধরুন তার যে কী বলে, তিনি যখন মুভ করেন, এই যে রাস্তার পাশে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা বা যানজট, গাড়ি ঘোড়া বন্ধ রাখা, এগুলো কিন্তু সব তিনি বন্ধ করেছেন। তিনি কিন্তু এগুলো করছেন না। এটিকে আপনি কীভাবে দেখেন? তারপরে তিনি সরকার গঠন করে না, পার্লামেন্ট নির্বাচনের পরেই বলেছেন যে তাঁর দলের যারা এমপি তারা কিন্তু সরকারি প্লট নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। এটি কিন্তু একটা ভালো দৃষ্টান্ত। খুবই ভালো। তো এগুলো সব মিলিয়ে কি কেমন দেখছেন আপনার? কি মনে হচ্ছে মর্নিং কি শো করছে কি আসলে? ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট, কিন্তু আচ্ছা। আমি পজিটিভ যেগুলো আপনি বলেই দিয়েছেন, জি ইট ইজ পজিটিভ। এবং সবচেয়ে বড় ব্যাপার, অদ্ভুত না, জনাব তারেক রহমান যেগুলো করছেন জি এগুলোই ছিল খুব স্বাভাবিক একজন নেতার আচরণ। বাট জি দুঃখ হচ্ছে আমরা 40 বছর পরে এই স্বাভাবিকত্ব দেখে অনেক খুশি হয়ে যাচ্ছি। হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক এখানে ঠিক কিন্তু বলেছেন। এমন কিছু মানে হয়নি এটাই হওয়া উচিত। যেটা এক্স্যাক্টলি, কিন্তু এগুলো না দেখতে দেখতে আমরা অ্যাবনর্মাল, জি মানে জি আপনি এতটাই অ্যাবনর্মাল চর্চাতে ইউজ টু হয়েছেন জি যে জি আপনি এখন, আমি এবং আপনি এই সাধারণ আচরণ করলে চিন্তা করি যে দারুণ। জি 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 এটা আমি এটাই বলছি যে দিস ইজ দ্য মিস্টেক অ্যান্ড এরর, যে আপনি সাধারণ আচরণটা, সিম্পল আচরণটাও যেটা উনি করেছেন, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। আমি ডেফিনেটলি প্লট এবং গাড়ির এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করব 100%। এবং অনেকে বলেন যে পলিটিক্যাল স্টান্ট বাজি, এটা পলিটিক্যাল স্টান্ট বাজি যদি হয়ে থাকে পলিটিক্যাল স্ট্যান্ড বাই ইটস গুড, জি এই বিষয়গুলো আমার কাছে খুব পরিষ্কার হতে হবে। দেখেন, ওই যে হয়েছে কি, আপনি বিদেশে গেলে দেখবেন ওখানে লেজিটিমাইজ লেখা থাকে ব্রোকার হাউস, থাকে না? আচ্ছা জি ব্রোকার হাউস, জি জি বাসা ভাড়া, বাসা দেওয়া জি ইত্যাদি। জি আপনি এখানে ব্রোকার হাউস থেকে আরো বেশি কিছু করে ফেলছেন, জি কিন্তু আপনি এটা বলছেন ডিফারেন্টলি। আমার কথা খুব স্পষ্ট ভাই, একটু আগে যেমন আপনি আমাকে বলছেন আপনি তদবির করেন, কিন্তু যে মানুষটাকে তদবির করছেন সেই মানুষটার যোগ্যতা আছে কিনা সেটা নিশ্চিত করে তদবির করেন। আপনি তদবির করেন, কিন্তু আপনি এনশিওর করেন যে তিনি আপনার মান সম্মানটা রাখবে, শুধু এতটুকু করেন জি এবং সেটাকে রেকর্ড কিপিং করেন। জি থিংস উইল বি ডিফারেন্ট। আমি এটাই বলছি, আপনি একদিনে কোনো ম্যাজিক করতে পারবেন না, সেটা তারেক রহমানও পারবেন না, সেটা আব্রাহাম লিঙ্কনও পারবেন না, এটা কেউই পারে না। জি জি আপনাকে একটু স্লোলি আগাতে হবে। তো উনি প্রথম যে কাজগুলো করেছেন, এই কাজগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই সাধারণ স্বাভাবিক কাজ। যেহেতু উনি একটা দীর্ঘদিন বিদেশে ছিলেন, সো বিদেশে যেই স্বাভাবিক আচরণটা করা হয় উনি সেটার ইমপ্লিকেশন করছেন। এবং বাঙালি কিন্তু আমরা অস্বাভাবিক ছিলাম, এক্স্যাক্টলি আমাদের অস্বাভাবিকত্বটাকে উনি স্বাভাবিক জায়গাতে আনছেন, তো সেইটা একটা দারুণ জায়গা। আর তবে ডেফিনেটলি ওই যে প্লট এবং সেটা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, ইভেন দো সেটা যেটাই বলুক না কেন, যেটাই বলুক না কেন, এটা আমার কাছে ভীষণ আশার একটা ব্যাপার। তবে একটা কথা আমি বলতে চাই, নির্বাচনী ইশতেহার ধরে ইশতেহার ফলো করার পাশাপাশি জি ও ইশতেহার তো উনি, আপনি বললেনই যে ফ্যামিলি কার্ড বলেন, এবং ফ্যামিলি কার্ডের ক্ষেত্রেও আমি এগেইন আরেকবারও বলতে চাই কথাটা, যে মনে রাখা প্রয়োজন সকল কৃষকের সকল কিছু প্রয়োজন না। কৃষক মানেই গরিব না, পয়েন্ট টু বি নোটেড। কৃষক মানেই নিডি না। না, তার কার্ডও কিন্তু কার্ডের যে বেনিফিট, হ্যাঁ, যারা ধনী কৃষক তারা হ্যাঁ, কিন্তু পাবেন না, হ্যাঁ, ওইটাই এবং বলছি। ফ্যামিলি কার্ডের কিন্তু পাবেন না। হ্যাঁ, তিনি কিন্তু সেটাই। 4 কোটি ফ্যামিলি কার্ড দিবেন, এর অর্থ এই না যে তিনি সবাইকে টাকা দিবেন, না না না, আমি যাদের এখানে, প্রয়োজন হ্যাঁ, তাদেরকে দিবেন। আপনি যেটা বলছেন সেটা তো আছে, কিন্তু আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের কৃষকদেরও কিন্তু অনেক
ক্যারেক্টারই করেছে, মানে যার জমিহীন কিন্তু তিনি কৃষক, জি জমি নেই কিন্তু তিনি কৃষক, তার যে নেসেসিটিটা। আবার ফ্যামিলি কার্ডের কথা যে বলছেন, ধরেন ওই যে উপকূলবর্তী নারীর জি যে প্রয়োজনীয়তা, চা বাগানের চা শ্রমিকের নারীর জি জি যে জি প্রয়োজনীয়তা, আমার বক্তব্য হচ্ছিল কি এই বিষয়গুলোকে প্রায়োরিটাইজ দেওয়া, জি জি অর্থাৎ প্রায়োরিটিতে এই মানুষগুলোর কাছে যদি জিনিসটা পৌঁছায় তাহলে আরো বেশি ভালো হবে। এটা ছিল আমার বক্তব্য। কিন্তু আমি মনে করি যে ইট উইল বি আমরা আশা করতে পারি বাংলাদেশের গণতন্ত্র সামনের দিকে ভালো আমরা দেখব, যে গণতান্ত্রিক অভিযাত্রাটা, কারণ আমরা তো দীর্ঘদিন বঞ্চিত হয়েছি, এবার আমরা শেষ দিকে চলে আসছি। আমরা একটু জাস্ট আপনার নেপালের অভিজ্ঞতা শুনবো। আমরা এই সুযোগে আমি বলে রাখি, নেপালে একটি নির্বাচন হয়ে গেল এবং তরুণরা যারা আন্দোলন করেছে তারা জয়ী কিন্তু, হলো। জয়ী হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে যারা তরুণরা, অনেকে বলেন, অনেক তরুণী বলেন তারা আন্দোলনে লিড দিয়েছেন, অস্বীকার করছি না, তারা ছিল, সঙ্গে অন্যান্য দলও ছিল। বিএনপি 17 বছর নির্যাতিত হয়েছে, তারা ছিল, অন্যান্য দলও ছিল, কিন্তু আমাদের তরুণদের ন্যূনতম কোনো সফলতা নাই। এই ডিফারেন্সটা কেন হলো আসলে, কি মনে হয় আপনার কাছে? দেখেন, সম্ভবত এই জিনিসটা দেখার জন্যই আমার নেপালে যাওয়া ছিল। মানে আপনি যে আচ্ছা, কথাটা আচ্ছা। বলছেন যে তখন তো আর রেজাল্টটা হয়নি, ব্যাপারটা এটাই দেখাচ্ছিল যে ওরা কি আসলে একইভাবে হয় কিনা। কিন্তু ওই যে যাওয়ার আগে ইলেকশনের যে ভাইভ থাকে, ভাইভেই বোঝা যাচ্ছিল যে তারাই আসলে জিতবে। এবং খুব ইন্টারেস্টিং, নেপালে কিন্তু দীর্ঘ গত আহ, কি বলবো প্রায় 20-22 বছর ধরে কেউ একচ্ছত্র ক্ষমতায় আসতে পারে না। এবারও কিন্তু ওরা এসছে। হ্যাঁ, এটা এই হচ্ছে বালেন্দ্র শাহ বালেন্দ্র বোধহয় শাহ, হ্যাঁ, ওদের যে, এবারই তারা একচ্ছত্রভাবে একটা সরকার গঠন করছে। এবং ওই যে এককভাবে ক্ষমতায় না আসতে পারার কারণে জি তারা কিন্তু টেনিওরটাও ফুলফিল করতে পারেনি। সারাক্ষণ একটা অভ্যন্তরীণ কোন্দল লেগে থাকে দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে। এটা একটা বিষয় কিন্তু চোখে পড়ার মতো। তো আসলে ওরা পারলো কেন? আমি যখন এটাকে ডিগ আপ করলাম, দেখেন প্রথম বিষয় হচ্ছে নেপালের চারপাশে যে অ্যাটমসফিয়ার, নেপালেও কিন্তু বাইরের ইন্টারভেনশন প্রচণ্ড বেশি, সেটা ইন্ডিয়া এবং চায়নার প্রচণ্ড ইন্টারভেনশন আছে। জি জি ইনস্টেড অফ দ্যাট তারপরও সেখানে সম্পূর্ণ ডিফারেন্টভাবে কিন্তু একটা ঘটনা ঘটানো সম্ভব হলো। এটার দুটো দিক আছে, একটা হচ্ছে পলিটিক্যাল দিক, আরেকটা হচ্ছে ফ্যাকচুয়াল ডেটা। জি। তো যেটা জিওপলিটিক্যাল সেটা হয়তো বা অন্য কোনো দিন, কারণ সময় থাকবে কিনা আমি জানি না বলাটা। কিন্তু ফ্যাকচুয়াল ব্যাপারটা আমি আপনাকে বলি, নেপালে লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে আন্দোলন যখন হয়েছে। নেপালে রাজার প্যালেস, আমি গিয়েছি প্রত্যেকটা জায়গাতে, পুড়িয়ে দেওয়া হয়েছে। যেদিন সুশীল কাকুরি ওই দায়িত্ব নিয়েছে, সুশীলা কাকুরি, তার পরের দিন থেকে She was উনি, speaker. তিনি ঘোষণা দিলেন যা কিছু ভাঙা হয়েছে সব রিবিল্ড হবে। আচ্ছা আচ্ছা। ভেরি স্ট্রিক্ট। জি জি এবং ওই ইসের পরে কারো বাসায় কোনো আক্রমণ হয় নাই, কারো গায়ে কোনো আক্রমণ হয় নাই, কিচ্ছু হয়নি। জি জি। কোনো মিডিয়া হাউস পুড়িয়ে দেওয়া হয়নি, মাজার ভাঙা হয় না। কোনো মাজার ভাঙা হয়নি, হ্যাঁ, কোনো মানুষকে গাছের সাথে জ্বলন্ত জ্বালায় দেওয়া হয় নাই, কোনো কবর থেকে তুলে তুলে নিয়েছে মানুষকে পোড়ানো হয় নাই, রাস্তা দিয়ে যাওয়া মেয়ে মানুষ বাইরে গেল কেন সেই নিয়ে আন্দোলন হয় নাই। জি জি ব্যবসায়ীরা আতঙ্কে থাকে না যে ভাই এখন কয় জায়গায় চাঁদা দিব, আগে তো এক জায়গায় দিতাম, এখন তো 4 জায়গায় দিই, হয়নি। দ্যাটস মানে বিগ ডিফারেন্স। আস্থা তারা, ইভেন ওখানের যে সিনিয়র সিটিজেন, জি সে মনে করে নাই, তাকে এই বোধ দেওয়া হয় নাই আপনি সিনিয়র সিটিজেন দেখে আপনি এখন ইনভ্যালিড। আচ্ছা আচ্ছা। ওই জেনারেশন ওখানের যারা আছে, আমি বললাম তো আপনাকে যে আমি এমন একজন, সে চালাচ্ছে ট্যাক্সি, জি সে তো নেতা, তার ট্যাক্সি চালানোর দরকারটা কি? সে তো এরকমভাবে ভাবে নাই যে আমার ট্যাক্সি চালানোর দরকারটা কি। প্রত্যেকে ওখানে, প্রতিটা স্টুডেন্ট পার্ট টাইম জব করে, প্রতিটা স্টুডেন্ট পার্ট টাইম জব করে। এবং সে যখন এই কয়দিনের মধ্যে যখন ইলেকশন করেছে, সে তখন পার্ট টাইম জব করেছে। সে তখন মনে করে নেই এখন আমার জব করার দরকার নেই, সেটা মনে করে নাই। সে মনে করে নাই যে আমি এখন আপনাকে আমাদের তরুণরা কেন পারল না, যা ইচ্ছা তাই গালিগালাজ করতে পারি। আমাদের তরুণরা কেন পারল না, এটি শুনি আমরা আজকে আলোচনা শেষ করব। আমাদের তরুণরা কেন পারল না? আমাদের তরুণরা একটা বড় জিনিস ভুলে গেছে, যে কোনো কিছুই
শিখতে হয় আগে। আমাদের তরুণরা ভুলে গেছে তারা 2024-এ নেতৃত্বটা দিতে পেরেছিল কারণ তারা তার আগে নিরাপদ সড়কের মতো একটি সাকসেসফুল আন্দোলন করতে পেরেছিল। তারা ভুলে গেছে যে অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হয়। জি। তারা পথভ্রষ্ট হয়েছে বিভিন্ন জন দ্বারা। আচ্ছা আচ্ছা। এবং আমাদের তরুণদের কাছে দেশ পরিবর্তনের আকাঙ্ক্ষার চেয়ে, জন আকাঙ্ক্ষার চেয়ে ক্ষমতার পালা বদল অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। এই জন্যই তারা পারেনি। আমরা দীর্ঘ সময় ধরে কথা শুনলাম আমাদের বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, বাংলাদেশের তরুণরা কেন পারেনি, নেপালের তরুণরা পারছে, নানা বিষয়ে আমরা দীর্ঘ সময় কথা শুনলাম। আমাদের স্টুডিওতে আসার জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।